মেঘ তাড়াহুড়া করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখে মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যে অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানে না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নয় তোর, আমাদের সবার একমাত্র ফুপ্পি। এই কথা শোনামাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে বলে উঠল, কি? আবির সরুনেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা তিনজন। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আশ্রমকে এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এক মুহূর্তে যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? প্লিজ সত্যি করে বলুন উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি কেন মজা করব তোর সাথে? ওনার নাম মাহমুদা খান, আমি না। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন, এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের উপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। ভাবছে, আবির ভাই তো মজা করার মানুষ না। আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও তো শুনলাম না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিনও তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসল, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, কেন? কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করল, ফুপ্পি যখন বাসিটিতে পড়াশোনা করতো, তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছরখানেক হবেও আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়েই হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপ্পিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন না। আম্মু দাদু যত্ন করতো, আবার ফুপ্পি দেখাশোনা করতো। ফুপ্পি আম্মুর হাত পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করা ছিল না। 3 মাস ফুপ্পির উপর 2 পায়ে অত্যাচার করেছে, যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছাড়ছিল, আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপ্পি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল। ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুফা দুজনে আসছিল দাদুকে দেখতে।
তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খান বাড়ির চৌকাঠে পা রাখতে আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডেই দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপ্পি চৌখাট পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচ্চুকে সবাই আটকে রাখছিল, না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ শত দূর, ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর সুখের থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে। সেদিন সেই অবস্থাতে আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অথচ ফুপ্পি ওনার ওই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনো দিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজ মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেদিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসায় কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকে বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন। যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেন না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, হ্যাঁ, আপনি ফুপ্পিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করছিলেন, তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম। আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চাচুর মোটামুটি অনেকের ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বললেন। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি, আরও কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করছিলাম, কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস না করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছেন, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছেন। বিষয়টা সেখানেই ভুলে গেছিলাম, কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মু ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবি নাই। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি পাঠাইছিল। ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হইতেছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ের বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খেয়েছিলাম। আমি সব কিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দু মাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানবীর আর রাকিবকে আসিফ ভাইয়ের বাসায় পাঠাইছি। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম।
নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না। তানবীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। ফুপ্পির 28 বছর ধরে চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু বলেনি। বলছেন আমি দেশে ফেলে বলবে। দেশে ফেরা কয়েকদিনের মধ্যেই আমি তানবীর আর রাকিব ওনাদের বাসায় গেছিলাম। সেখানে গিয়েই সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপুরই বা কী ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলো, এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো। তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল। প্লিজ বলুন। আবির না পারতেও বলল, ফুপ্পিরা এত বছর যশোর ছিল। গত বছর বায়া চাকরি হয়, সপরিবারে ঢাকা এসছে। কোনো এক অনুষ্ঠানে বায়া জান্নাতকে দেখেছে। বায়া জান্নাতকে ভালো লাগছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায়ই বাসিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিন কথা বলেনি। 6 মাসে দূর থেকে ফলোই করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গেছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাইছিল। রাকিবের বায়াকে পেটানোর চিন্তা ভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। তারপর রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে, অফিসের সবার সাথে নম্রভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পারছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটাই কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরে ওদের বিয়ে দেব। কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা। এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে, আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চাইতেছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে। কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি হয় না বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে, বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলে মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দেব না। বায়া যখন বুঝতে পারছে আমায় মানতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয়। জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য 2 থেকে 1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে বায়া যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে। যেদিন রাতে তুই আমায় কল দিছিলি সেদিন আমি, রাকিব আর তানবীর ফুপিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলেই বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি, সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতা পড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক বা না বলুক, মনে মনে হলেও বলতো এত কিছু করেও তো মেঘ চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেই জন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকে অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আবার বলে উঠল, সবাই জানে খান বংশে বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাই আমাদের মধ্যে সবার বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবার বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর অনাদি কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের।
ফুপ্পির মতো কাকামণির জীবনেরও সুখে শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হয়, আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনও সম্পর্ক ঠিক আছে। না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটাই সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপ্পি তো তবু ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেলেন না। মেঘের মস্তিষ্ক জোরে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামই উঠে আসবে। কাকামণির জীবনের ইতিহাস শোনারও ইচ্ছে নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করলো না। নিজের আব্বু আর বড় আব্বু এতটা পাষাণ, এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলেন, ওনারা যদি আবির ভাইকে... একটু ভেবেই মেঘ থেমে গেল, চিহ্নিত স্বরে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের ওপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মৌজি মতো সব কিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাহনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলছি, এখন আবার বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয় ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত, কিন্তু তার বাড়ির মানুষজন যে ভালোবাসার জাতশত্রু, তারা তো কোনো দিন মানবে না আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল। আবির ভাইকে এই জীবনে কি আদৌ পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছি, সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অবক্ত প্রণয় প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছরে শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নেব, এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করছিলাম। কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করেছি। তোকে উপেক্ষা করা বিন্দু মাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তো লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খান বাড়ির সব নিয়ম নীতির বিনাশ করে হলেও তোকে আমার করে নিই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমার আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার, আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমার পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আমার প্রতি প্রগাঢ় আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণত হবে মৃত্যু। বাসার সেই মোড়ে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি তা মাথায় রাখিস। সামনে তানবীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই। যা বলা তানবীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুপির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানবীর বাসার কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন। মেঘ আর তানবীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করলেন, কোথায় গেছিলা?
মেঘ তানবীরের মুখের দিকে তাকাতেই তানবীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানভীর যেহেতু ছোট থেকে শাসন করে তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানভীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে যেগুলো মাথায় স্থির হতেও একটু সময় লাগবে। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ফুপ্পির বিষয়ে জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশসম প্রণয় লীলা সবই ফিকে হয়ে গেছে। ফুপ্পি আর কাকিমুনির মনে কতই না কষ্ট। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার সময়টুকু আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসেবে এ সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব বেশি প্রয়োজন। আবিরের একমাত্র বোন জান্নাত। রাকিবের আর একটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটু বেশিই তীব্র হয়। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপ্পির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিষ্ঠুর। এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানবীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে একপাশে গিয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি বাসায়? ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। সরি, আর ভাইয়া বলবো না। মিকে কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভই করে না, হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। বনু একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলাই হলো কিনা। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দিব না। বন্যা আমতা আমতা করে বলল, ওই রকম কিছু না, কথা হইতেছে না তাই চিন্তা হচ্ছিল, এই জন্য আপনাকে কল দিলাম। তানবীর ঠান্ডা কণ্ঠে শুধালো। আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল। না মানে আছে। তানবীর ধীর কণ্ঠে বলল। বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল। আজকে কি আপনার একটু সময় হবে? তানবীর ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয়। আর কি? তানবীর জানালো। বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপরও আমি জিজ্ঞেস করব না। বনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতেই হবে? বন্যা কিছু বলছে না দেখে তানবীর আবার বলল। আমি বিকেলে কল দিব তোমায়, রাখছি এখন। তানবীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের করা নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয় আবির বা তানবীর মেঘকে সাহায্য করতে পারে না। তানবীর কি করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায় তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দোটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডি আসে সামনে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথা মনে পড়ে। এসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই।
বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে। আবিরের কাছে বকা খেতে হয়নি, কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলে মেঘকে আনতে বলেছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘন্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। কিন্তু কেন? আপনি দুবার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন। আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেইনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কিনা তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টার স্বরে বলল, কারো জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এসব দেখতে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পেছনে লুকিয়ে মন খারাপ করে বলল। মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় আবিরের। মেঘ দু একবার আবির ভাইয়ের দিকে তাকায়, চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়, মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, কাজগুলোর দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে। দুটো উপন্যাস শেষ করে ফেলেছে। তৃতীয় উপন্যাসটা যত পড়ছে মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে 28 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও বেলকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতোই চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ বেলকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সে দৃশ্য দেখলো কিনা কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসলো। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের উপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকলো। কি করছিস সেখানে? আবিরের কণ্ঠ শুনে আতঙ্কে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ আবিরের চোখাচোখি হতে আবির একটানা দুবার ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মন এক মুহূর্তেই শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করলো। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কীভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দিই? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো।
আবির ভারী কণ্ঠে বলল, মেঘের সেসবে মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনও কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল। তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো। মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল। আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো। তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল। আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল। তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল। না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপা এগিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, একবার ফোনে। দুবার ডেকে বলেছে। তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে। পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে মেঘ চিৎকার দিয়ে উঠেছে। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু কেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভ দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে ক্রন্দন শব্দহীন। আবির ভ্রুকুচকে নিজের ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল। আমায় না জানালে তোর কি শান্তি হয় না? আবির ভাই রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভ দু চোখে। এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র। কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চড়ক গাছ। এক মুহূর্তেই কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসে ঠান্ডা কণ্ঠে শুধালো। এখনো চলতেছে? মেঘ ওপাশ এপাশ মাথা নেড়ে না করল। আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল। কথা বলে কেন শুনিস না? তেলটা যদি আরেকটু বেশি পড়তো তখন কি হতো বল? মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনো দিন শোনেনি সে। মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতে চোখ নামিয়ে শুধালো। রাতে খেয়েছিস? মেঘ আস্তে করে বলল। না। আবিরের মেজাজ খারাপ হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল। এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে, তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আসে। এ কথা আবির ভাইকে কিভাবে বলবে সে? মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল। এখানে চুপচাপ বসে থাক, আসছি আমি। কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডে ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাই কি খাইয়ে দেবে, এসব ভেবে অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘোরে প্রথমবার মেঘকে আবিরের খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আছে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটাতে পর্যন্ত ছুতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও 100 বার প্রশ্ন করে ফেলছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে।
আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নাকি অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে। 3 দিন হয়ে গেছে, মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোস্কা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি, তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনও ভর্তি হয়নি। বন্যার মেঘের নতুন 3 জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর 2 জন ছেলে বন্ধু হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, দেখে চলতে পারো না? কোন ইয়ার? বন্যা আস্তে করে বলে। প্রথম বর্ষ। ছেলেটা বিরক্তির স্বরে ও বলে চলে যায়। বন্যা আর মেঘ দুজনে আহাম্মকের মতো চেয়ে থাকে। ছেলের হাবভাব মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন 2 বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সাথে কথা বলতে আসছে। প্রথম দিনের দুষ্টুমির জন্য প্রতিদিন কম করে হলেও 10 বার করে মাফ চায়। বন্যার মেঘ এখন আপু বলে ডাকে। সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিনহাজের মাধ্যমে বন্যা আর মেঘের সাথেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ শুক্রবার, বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টুমি দেখছে। দুপুরের পর আবিরের বড় মামা আসছেন। ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি এখন যেতে পারবো না, আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বড় মামা, আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবুও আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকো, তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমাদের ইচ্ছে। এই বলে আবির চলে গেছে। আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এজন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। আলী আহমেদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোর কি কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল। কেন? আলী আহমেদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হবে। আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণেই মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন। আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে বেলকুনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়া সহ আরও 3-4টা ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল,
কি হয়েছে বল। মেঘ মোলায়েম কণ্ঠে বলল। ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। রুমে ঢুকতেই রাকিব বলে উঠল। বাহ আবির বাহ, এখন থেকেই বউকে। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল। মুখটা বন্ধ রাখ, ও বাহিরে আছে, শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল। ও আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করল। আবার কি হলো? মেঘ আস্তে করে বলল। রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো, ধীর স্থির কণ্ঠে বলল। এখানে রাকিব ছাড়া আরও কয়েকজন আছে, সবার সাথে কথা বলা আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নেব না। যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল। এখনই এই অবস্থা বীর? আবির বিরক্তির স্বরে বলল। কি অবস্থা? এখনই বলে সম্বোধন করিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টার স্বরে বলল। ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই আছে। লিমন বলে উঠল। ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর, আমরা তোর প্রণয়ের শুভ পরিণত দেখতে চাই। আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল। যদি পারতাম সে কবে ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল। সেসব বাদ দে, তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল। আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো। তোর ইকবাল চাচ্চুকে পাঠালেই হয়, এমনিতেই উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল। উনি সিলেট আর চট্টগ্রাম সব দায়িত্ব সামলান, উনার রাজশাহী যাওয়া বারণ। রাসেল প্রশ্ন করল। কেন? আবির বলা শুরু করলো। অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যে বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করে দিতে চেয়েছিল, কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল, আব্বু আর চাচ্চু নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেনি। বিয়ে তো করতে পারেনি, রাজশাহী পর্যন্ত যেতে পারে না। জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করে এনেছেন। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চু করেন। এই প্রথম আমি যাব। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তোর কি হবে রে আবির? আবির মুচকি এসে উত্তর দিল। সিদ্ধান্ত তো কবেই নিয়েছি, মেঘকে ফেলে বাঁচবো, আর না হয় না। রাসেল প্রশ্ন করল। তোর বাবা আর চাচার কি সমস্যা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। সমাজ, ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে 1000 বার খুন করতে পারেন। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এরই মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল। আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল। চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে তা না। মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয়, এই বেটা কি কিছুই জানে না? মেঘের বৃহৎ অক্ষে যুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনও নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের ওষ্ঠদয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল।
এই যে কান্না করছিস, একটু পরে তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে প্রশ্ন করল। আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল। কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস, তখন সবাই তোকে কানি বলবে। তানবীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল। চা খাবি নাকি কফি, আগে এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল। কফি। আবির মুচকি এসে বলল। গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্য থামবি না। রেডি? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে।